9th এপিসোডের শুরুতে আমরা দেখি টিভিতে নিউজে দেখানো হচ্ছে যে কিম নামের একজন ক্রিমিনাল সুঞ্জের অ্যাপার্টমেন্টের মাস্টারকে চুরি করে ওর ওপরে অ্যাটাক করে দিয়েছে। আর এই ক্রিমিনাল 2009 সালে একজনকে মার্ডার করার জন্য এতদিন জেলে ছিল, কিন্তু কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছিল। এদিকে সোল এইসব নিউজ দেখে ভাবতে লাগে ওই ট্যাক্সি ড্রাইভার কেন সুঞ্জের ওপরে অ্যাটাক করতে গেল। পরের দৃশ্যে আমরা দেখি সোল সুঞ্জেকে দেখার জন্য হসপিটালে আসে, আর এখানে এসে ও দেখতে পায় সুঞ্জের বাবা অনেক স্যাড হয়ে বসে আছে। আর ঠিক তখনই ওর মনে পড়ে যায় যে ও আরও একবার অতীতে ফিরে যেতে পারবে। আর এটা মনে পড়তেই ও সুঞ্জের সেই ঘড়িটা ইন্টারনেটে খোঁজ করতে লাগে, কিন্তু ও সেই ঘড়িটা সেখানে পায় না। ফলে ও সোজা সুঞ্জের বাড়িতে চলে যায় ঘড়িটা খোঁজার জন্য, আর সেখানে গিয়েও ও সেটা পায় না। আর ঠিক তখনই ইনহিয়ক সেখানে চলে আসলে সোল ওকে সুঞ্জের ঘড়ির ব্যাপারে জিজ্ঞাসা করলে তখন ইনহিয়ক ওকে জানায় যে সুঞ্জের ওই ঘড়িটা অনেকদিন আগেই হারিয়ে গেছে, আর এখন ওর এই অবস্থার জন্য তুমিই দায়ী। এটা সোল ওকে জানায় যে তুমি একবার আমাকে ওই ঘড়িটা এনে দাও, আর তারপর আমি সবকিছু ঠিক করে দেব। এতে ইনহিয়ক ওকে বলে তুমি ওই ঘড়িটা এখন কোথায় খুঁজে পাবে, সেটা তো অনেক আগেই হারিয়ে গেছে, আর আমরাও সেটা খুঁজেছিলাম কিন্তু পাইনি। এরপর সোল বাড়িতে ফিরে আসে আর দেখতে পায় টিভিতে বলা হচ্ছে 2009 সালে কিমের অপরাধের উইটনেস ছিল সঞ্জে। আর এই শুনে সোল অনেক বেশি অবাক হয়ে যায়, আর ওর মাকে জিজ্ঞাসা করে যে 2009 সালে কি আমাকে কিম কিডন্যাপ করেছিল। এতে ওর মা উত্তর দেয় হ্যাঁ, আর সঞ্জে তখন তোমাকে বাঁচিয়েছিল। পরের দিন সোল ডিটেকটিভ অর্থাৎ তেসাংয়ের বাবার সঙ্গে দেখা করতে আসে, আর উনি সোলকে জানায় যে কিমের ছাড়া পাওয়ার পর থেকে আমরা তোমার ওপর সবসময় নজর রাখতাম, আর আমার মনে হয়েছিল ও হয়তো ছাড়া পাওয়ার পর আবারও তোমাকে কিডন্যাপ করবে, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে ও এবার সঞ্জের ওপরে অ্যাটাক করবে। উনি এই কেসের সমস্ত ডকুমেন্ট সোলকে দিয়ে দেয়, আর সোল সেখানে সঞ্জের স্পিচ দেখতে পায়, যেটাতে ও বলেছিল একদিন আমি কলেজ থেকে বাড়ি ফেরার পথে সোলের ব্যাকপ্যাক সহ বই খাতা রাস্তায় পড়ে থাকতে দেখতে পাই। আর ঠিক তখনই আমি ওর চিৎকারের শব্দ শুনতে পেয়ে পুলিশকে কল করে সেদিকে এগিয়ে যাই, যেখান থেকে কিনা ওর চিৎকারের শব্দ আসছিল। আর সেখানে গিয়ে আমি ওকে দেখতে পাই ও দৌড়ে আসছিল, আর ওর পিছু পিছু সেই ট্যাক্সি ড্রাইভারও আসছিল। কিন্তু সেই ব্যক্তি আমাকে দেখতে পেয়ে পালাতে গেলে আমি ওকে ধরে ফেলি, আর তারপর আমাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। ও আমার গলা টিপে ধরলে আমি ওর মাথায় একটা ইট দিয়ে জোরে আঘাত করি, আর তারপরে পুলিশ সেখানে চলে এসে ওকে ধরে নিয়ে চলে যায়। আর এদিকে বর্তমানে সোল এইসব পড়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর বলতে লাগে তার মানে সঞ্জের এই অবস্থার জন্য আমিই দায়ী। আর এতদিন ইনহিয়ক সঞ্জে আমাকে এই ইনসিডেন্টের কথাই বলছিল। এরপর সোল বাড়িতে আসে আর সেই ডকুমেন্টগুলো আবারও ভালো করে পড়ে, আর সেখানে একটা ডকুমেন্টের ছবিতে ও সঞ্জের ঘড়িটা দেখতে পাই। আর ডিটেকটিভকে কল করে জিজ্ঞাসা করে সেই ঘটনাস্থলের সব জিনিসপত্রগুলো এখন কোথায় আছে। এতে ডিটেকটিভ জানায় যে সেগুলোর ইনভেস্টিগেশনের পর আমি সেই সব তোমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। আর এই কথা শোনা মাত্রই সোল সব জায়গায় তন্ন তন্ন করে সেগুলো খুঁজতে লাগে, আর ঠিক তখনই ও ওর গ্র্যান্ডমার হাতে সঞ্জের ঘড়িটা দেখতে পাই এবং অনেক খুশি হয়ে যায়। পরের দৃশ্যে ও হসপিটালে এসে সঞ্জয়কে উদ্দেশ্য করে বলতে লাগে এই সব কিছু আমার জন্যই হয়েছে, সো আমি তোমাকে প্রমিস করছি যে আমি সব কিছু ঠিক করেই ছাড়বো। আর তারপর রাত 12টা বাজার সাথে সাথেই ও ঘড়ির বোতামে প্রেস করতেই 2009 সালে চলে আসে, আর এখানে ও অনেক উঁচুতে একটা স্ট্যাচুর ওপরে বসেছিল। আর এখানে এসে ও ভাবতে লাগে যে ও এখানে কি করে উঠলো, আর ঠিক তখনই ও পা ফসকে নিচে পড়ে যেতে লাগলে সঞ্জয় এসে ওকে ধরে নেয়। আর সঞ্জয়কে দেখা মাত্রই সোল সেখান থেকে পালিয়ে এলে হিয়ঞ্জো ওর পিছু পিছু আসে, আর ওকে বলতে লাগে তুমি সঞ্জয়কে থ্যাংক ইউ না বলেই পালিয়ে এলে কেন। এর উত্তরে সোল জানাই আমি যত ওর থেকে দূরে থাকবো ততই ওর জন্য মঙ্গল। তাছাড়া ও এই কলেজে কি করছে। হিয়ঞ্জো উত্তর দেয় কেন তুমি জানো না যে সঞ্জয় এই কলেজে ফিজিক্যাল এডুকেশন নিয়ে ভর্তি হয়েছে। সোল বলে না আমি জানি না, আর এটা বলেই ও চলে যেতে লাগলে হিয়ঞ্জো ওর হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলে আগামীকাল অবশ্যই এটা মনে করে নিয়ে আসবে। এরপর সোল পুলিশ স্টেশনের সামনে আসে আর ভাবতে লাগে যে করেই হোক ওকে 10 মিনিট আগে ওই ট্যাক্সি ড্রাইভার কিমকে অ্যারেস্ট করাতে হবে, আর এভাবেই ও সঞ্জয়কে বাঁচাতে পারবে। আর এই ভেবেই ও পুলিশ স্টেশনে গিয়ে ওর আগের কিডন্যাপের কমপ্লেন করাতে যায়। তখন পুলিশ ওকে বলতে লাগে এইসব তো অনেক আগের ঘটনা, তাহলে তুমি এখন কেন এই নিয়ে রিপোর্ট করাতে এসেছো। এতে সোল বলে অ্যাকচুয়ালি সেই ঘটনার পর থেকে আমার মেমোরি লস্ট হয়ে গিয়েছিল, কিন্তু এখন আবার আমার মেমোরি ফিরে এসেছে, আর তাই আমি এখন রিপোর্ট লেখাতে এসেছি। আর তারপর ও সেই ট্যাক্সি ড্রাইভারের গাড়ির চাবি পুলিশ অফিসারকে দেয়, আর বলে এই ব্যক্তির মুখ আমার স্পষ্ট মনে আছে, আর আমি ওকে দেখলেই চিনতে পারবো। সোল বাড়ি ফিরে যাচ্ছিল, আর তখনও দেখতে পাই রাস্তায় তেসাং একটা বাচ্চা ছেলের থেকে টাকা নিচ্ছে, আর এটা দেখেই ও ওর ওপরে চিৎকার করতে লাগে। আর তারপর কাছে এসে ও জানতে পারে তেসাং ওই ছেলেটার থেকে মোটেও টাকা নিচ্ছিল না, বরং ও ওকে টাকা দিয়ে সাহায্য করছিল। পরের দৃশ্যে ওরা একটা রেস্টুরেন্টে এলে সোল ওকে একটু আগের অমন আচরণের জন্য সরি বলে, আর সাথে এটাও জিজ্ঞাসা করে যে ও আদৌ গ্র্যাজুয়েট হয়েছে কিনা। তখন তেসাং ওকে নিজের গ্র্যাজুয়েশনের ছবি দেখালে সোল অনেক খুশি হয় আর বলে আই এম প্রাউড অফ ইউ।
আর তখন তেসাং ওকে বলে, ও আচ্ছা, তার মানে আবারও ম্যাচিওর সোল ফিরে এসেছে। আর এসব শুনে সোল অনেক ঘাবড়ে যায় আর মনে মনে বলে ও সত্যিই অনেক চালাক। তখন তেসাং ওকে বলে, আমার এক্স গার্লফ্রেন্ড তো অনেক বেশি সুন্দরী হয়ে গেছে। এতে সোল বলে, সত্যিই তুমি একটুও বদলাওনি। তাছাড়া তুমি এখন কি করছো? তেসাং উত্তর দেয়, আমি এখন একটা বিজনেস রান করছি আর আমার নিজের ক্লদিং ব্র্যান্ডও রয়েছে। আর এইসব বলে ও এখান থেকে বেরিয়ে যায়। আর তখন সোলও অনেক খুশি হয় যে ও একটা ভালো লাইফ স্পেন্ড করছে। পরের দৃশ্যে আমরা সঞ্জয়কে দেখতে পাই আর ও এখানে ইনহিয়ককে বলে, এতদিন সোল আমাকে দেখলে ইগনোর করতো আর আজ ও আমাকে দেখা মাত্রই সেখান থেকে চলে গেল, আর এর মানেটা কি? ইনহিয়ক বলে, এর মানেটা একদমই সিম্পল যে ও তোমার মুখ দেখতে চায় না আর ও তোমাকে ঘৃণা করে। তাছাড়া তোমার কি একটুও লজ্জা নেই নাকি? ও তোমাকে ডাম্প করে দেওয়ার পরেও তুমি কিনা ওর সঙ্গে সেম ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো। কিন্তু সঞ্জয় ওর এসব কথায় কান দেয় না। ইতিমধ্যে ইনহিয়ক সঞ্জয় লেখা একটা গান পড়ে আর ওকে জিজ্ঞাসা করে, তুমি এটা সোলকে উদ্দেশ্য করে লিখেছো তাই না? এতে সঞ্জয় বলে, কই না তো। তখন ও বলে, তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? আর সত্যি বলতে তুমি সবসময় ওর আশেপাশে থাকো বলেই ওকে ভুলতে পারো না। আর এই জন্যই বলছি তুমি একটা সেমিস্টার অফ দিয়ে আমাদের ব্যান্ডে জয়েন হয়ে যাও, আর তারপরেই দেখবি তুমি সোলের ওপর থেকে মুভ অন করে নিয়েছো। কিন্তু সঞ্জয় ওর এইসব কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। দেন সঞ্জয় বাড়ি ফিরে আসলে ওর বাবা ওকে একটা পেপার দেয় আর বলে, তোমার মতো একজন অ্যাথলেট ছিল যার কিনা সেম তোমার মতো শোল্ডারে চোট লেগেছিল। আর তারপর ও ইউএসের এই সেন্টারে গিয়ে ট্রিটমেন্ট করালে ও পুরোপুরিভাবে সুস্থ হয়ে আবারও কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল, এমনকি জিতেও ছিল। সো আমার মনে হয় তোমারও একবার এখানে গিয়ে নিজের ট্রিটমেন্ট করানো উচিত। এতে সঞ্জয় ওর বাবাকে বলে, ঠিক আছে, আমি এই বিষয়ে ভেবে দেখব। আর তারপর ও সোলের উদ্দেশ্যে লেখা গানটা দেখে আর মনে করে ও যখন সোলকে প্রপোজ করেছিল তখন সোল ওকে সোজা এটা বলে দিয়েছিল যে আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই, আর এইসব ভেবেই ও স্যাড হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি তেসাং ওর বাবাকে জামা কাপড় দিতে এলে বুঝতে পারে যে ওর রেস্টুরেন্টে থাকাকালীন ওর ব্যাগের সঙ্গে সোলের ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গেছে। এদিকে সকালবেলা সোল যখন ঘুমাচ্ছিল তখন হিউনজো সেখানে আসে আর ওকে বলতে লাগে, তুমি এখনো ঘুমাচ্ছ? যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের যেতে হবে। এতে সোল জিজ্ঞাসা করে কোথায় যেতে হবে। এতে হিউনজো জানায় আমাদের কলেজ থেকে নতুন স্টুডেন্টদের ওয়েলকাম করার জন্য ট্রিপে নিয়ে যাওয়া হচ্ছে। আর তারপরে হিউনজো সেই ব্যাগটা খুলতে লাগে যেটা কিনা ও গতকাল সোলকে দিয়েছিল, কিন্তু এখানে ও ছেলেদের জামা কাপড় দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। আর তখন সোলও বুঝতে পারে না যে এগুলো কার। পরের দৃশ্যে আমরা দেখি কলেজের সব স্টুডেন্টদের নিয়ে ট্রিপে যাওয়া হচ্ছে আর এখানে সোল সঞ্জয়কে দেখে ভাবতে লাগে সেই আমাদের সেম ট্রেনেই আসতে হলো। ইতিমধ্যে একটা ছেলে সবাইকে বলতে লাগে যে আমাদের ইউনিভার্সিটির একটা মিথ আছে, আর এই মিথ অনুযায়ী যেসব স্টুডেন্টরা তাদের ফার্স্ট ট্রিপে এসে কাউকে কিস করে তাদের ভবিষ্যতে একে অপরের সঙ্গে বিয়ে হয়ে যায়। এদিকে হিউনজো সোলকে জিজ্ঞাসা করতে লাগে যে ইমগিউমের সঙ্গে কি ওর গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে। এতে সোল বলে, তুমি আমার ভাইয়ের ব্যাপারে এত ভাবছো কেন? তাছাড়া এই পৃথিবীতে ওর চেয়ে অনেক ভালো ছেলে আছে। এতে হিউনজো বলে, এসব তুমি কি বলছো? আমার তোমার ভাইয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এরপর আমরা দেখি এরা সবাই ট্রিপের স্পটে চলে এসেছে আর এখানে এসে সোল যখন জানতে পারে ও আর সঞ্জয় একই কেবিনে থাকবে তখনও প্রচণ্ড অবাক হয়ে যায়। আর এদিকে সঞ্জয় সোলকে দেখে অনেক খুশি হয়, কিন্তু সোল ওকে দেখা মাত্রই সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সেই পুলিশ অফিসার ডিটেকটিভকে সোলের করা রিপোর্টের কথা বলে এবং সেই চাবিটা দিয়ে বলে ওর দেওয়া বর্ণনা একদম ঠিক। আর আমি যখন সেই মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম ও এতদিন পরে কেন সেই কেসের রিপোর্ট করাতে এসেছে, এতে ও আমাকে বলল যে ও নাকি মেমোরি লস হয়েছিল। আর এইসব শুনে ডিটেকটিভের সেই দিনের কথা মনে পড়ে যায়। তো ডিটেকটিভ এখানে পুলিশ অফিসারকে কিমের ব্যাপারে জিজ্ঞাসা করলে উনি বলে যে কিম এখন কোথাও লুকিয়ে আছে আর ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে কলেজের সব স্টুডেন্টরা তাদের ইউনিভার্সিটির জন্য চিয়ার আপ করেছিল আর এই সময় সোল সেখান থেকে পালিয়ে কেবিনে চলে আসে এবং নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু ঠিক তখনই সবাই ভেতরে আসতে লাগলে ও ঘুমানোর অ্যাক্টিং করতে লাগে। আর তারপর ও আবারও সেখান থেকে পালাতে লাগলে সবাই ওকে দেখে নেয়, ফলে ওকেও গেমে পার্টিসিপেট করতে হয়। আর এই গেমের নিয়ম ছিল যে হেরে যাবে তাকে ফিজিক্যাল এডুকেশন স্ট্রিমের কেবিনে গিয়ে ডান্স করতে হবে আর নয়তো বা ড্রিঙ্ক করতে হবে। আর এই ভেবে সোল মনে মনে বলতে লাগে কিছুতেই গেমে হারা যাবে না, কিন্তু তারপরেও গেমে হেরে যায়, যে কারণে ওকে ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্টদের কেবিনে গিয়ে ডান্স করতে হয়। আর এখানে ডান্স করতে করতে ও যখন সঞ্জয়কে দেখতে পায় তখন অনেক বেশি এম্বারেস হয়ে বাইরে বেরিয়ে যায়। আর এতে একজন সিনিয়র এসে ওর ওপরে চিৎকার করে বলতে লাগে তুমি যদি ঠিক করে ডান্স না করতে পারো তাহলে তোমাকে ড্রিঙ্ক করতে হবে। আর এসব শুনে সোল অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি কি জানো ড্রিঙ্ক করা শরীরের পক্ষে কতটা ক্ষতিকর? আর আমি তোমার থেকে যথেষ্ট বড়, সব ভদ্রভাবে কথা বলো। আর এসব বলে ও ড্রিঙ্কটা খেয়ে নেয় আর তারপর সেই সিনিয়রের মাথায় সেই পাত্রটা ছুঁড়ে মেরে চলে যায়। দেন নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলে সঞ্জয় খেয়াল করে ও একটা জঙ্গলে চলে যাচ্ছে যেখানে কিনা বুনো শূকরের উৎপাত আছে। এদিকে সোল জঙ্গলে চলে আসলে বুনো শূকরের আওয়াজ শুনতে পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর ঠিক তখনই সঞ্জয় সেখানে চলে আসে।
আর ইতিমধ্যে সোল এমন একটা জায়গায় পা রাখে যেখানে একটা ফাঁদ পাতা ছিল, আর সেই ফাঁদে পা রাখতেই ও গাছে ঝুলে পড়ে। দেন সঞ্জয় ওকে সেখান থেকে নামায় আর ওকে বলতে লাগে, তুমি সারাদিন আমাকে আজকে অ্যাভয়েড করলে আর তুমি আমাকে দেখা মাত্রই পালিয়ে যাও কেন? আর সত্যিই কি তুমি আমাকে এতটাই ঘৃণা করো যে তুমি আমার মুখই দেখতে চাও না? আর ওর এইসব কথা শুনে সোল মনে মনে বলতে লাগে, আমি তোমাকে কি করে ঘৃণা করতে পারি? আর আমার জন্যই ফিউচারে তুমি মারা যাবে, আর সেই সব কথা ভেবেই আমি তোমাকে এখন অ্যাভয়েড করে চলছি। অন্যদিকে ইমগিম ওর গার্লফ্রেন্ডকে কল করে, কিন্তু ওর গার্লফ্রেন্ড ওর কলটা রিসিভ করে না। আর ঠিক তখনই ও সঞ্জয় আর সোলকে জঙ্গল থেকে বাইরে আসতে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। দেন ও সঞ্জয়কে জিজ্ঞাসা করতে লাগে, তুমি আমার বোনের সঙ্গে কিছু করোনি তো? আর তারপরে ও আবার সঞ্জয়কে বলতে লাগে, তোমার মুখ দেখেই মনে হচ্ছে তোমরা কিছুই করোনি, কারণ সোল তো তোমাকে একদমই পছন্দ করে না। আর আমি বলছি কেন সোল তোমাকে পছন্দ করে না। আর তারপর ও এই নিয়ে ওকে অ্যাডভাইস দিতে লাগে। আর তারপর অ্যাডভাইস দেওয়া শেষ হলে ও সঞ্জয় থেকে ওর ফোনটা চায়, আর তারপর ওর ফোনটা নেওয়ার পরে ও ওর গার্লফ্রেন্ডকে কল করে। আর এখানে ওর গার্লফ্রেন্ড ওর সঙ্গে ব্রেকআপ করে নেয়, যে কারণে ও সঞ্জয়ের সামনেই কান্না শুরু করে দেয়। পরের দৃশ্যে আমরা দেখি সোল সঞ্জয়ের বলা কথাগুলো ভেবে অনেক বেশি মন খারাপ করে ড্রিঙ্ক করছে। আর এদিকে ইমগিউমের গার্লফ্রেন্ড ওর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে দেখে ও প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর তখন সঞ্জয় এসে ওকে বলতে লাগে, তুমি আমার ফোনটা আমাকে ফেরত দিয়ে দাও। আর এতে ইমগিউম ওকে বলতে লাগে, তুমি দেখতে পাচ্ছ না আমি কতটা কষ্টে রয়েছি? আর এসব বলে ও সঞ্জয়কে জড়িয়ে ধরে আবারও কান্না করতে লাগে। আর তার কিছুক্ষণ পরেই ও সেখান থেকে উঠে পড়ে আর বলতে লাগে যে এখনই আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার কথা বলতে হবে। আর এই বলে ও সে মাতাল অবস্থায় সেখান থেকে বেরিয়ে যায়। আর তখন হিউনজো ওকে এমন অবস্থায় দেখতে পেয়ে ওকে ফলো করতে লাগে। আর এদিকে সঞ্জয় বাইরে বেরিয়ে এলে ও আর ইমগিউমকে দেখতে পায় না। আর ইতিমধ্যে সোল মাতাল অবস্থায় কোথাও একটা যাচ্ছিল, আর এই সব কিছু সঞ্জয় খেয়াল করে নেয়। অন্যদিকে সোলের সামনে থাকা একটা ছোট ট্রি হাউসে উঠে পড়ে ভাবতে লাগে যে সেই দিন সঞ্জয় যখন ওর সঙ্গে দেখা করতে চেয়েছিল, সেই দিন ও যদি দেখা করতো তাহলে সঞ্জয়ের সঙ্গে এরকম কিছুই হতো না। আর এদিকে হিউনজো ইমগিউমকে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে আসলে দেখতে পাই ইমগিউম সেই ঝুলন্ত ফাঁদে আটকা পড়ে গিয়েছে। আর এখানে ইমগিউম ওর গার্লফ্রেন্ডের কথা বলে অনেক কান্নাকাটি করছিল। আর এখান থেকেই হিউনজো জানতে পারে যে ওদের ব্রেকআপ হয়ে গিয়েছে। আর এই খবরটা শুনে হিউনজো অনেক বেশি খুশি হয়, কিন্তু তারপরে ইমগিউম ওর গার্লফ্রেন্ডের জন্য কান্না করছিল। আর এটা দেখে হিউনজো খুশির চোটে ওকে কিস করে দেয়। অন্যদিকে সোল সেই ট্রি হাউসে বসে নেশার ঘোরে ঢলে পড়ে যাচ্ছিল। আর ঠিক তখনই সঞ্জয় সেখানে চলে আসে আর ওকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। আর তখন সোল ওকে বলতে লাগে, তুমি কেন এখানে এসেছো? আর তুমি কেন আমার জন্য এত চিন্তা করো? আর আমি তোমাকে বলেছি না তুমি শুধুমাত্র তোমার কথা ভাববে? আর এইসব বলে ও প্রচণ্ড কান্না করতে লাগে। আর তখন সঞ্জয় ওকে বলতে লাগে যে প্লিজ তুমি কান্না করা বন্ধ করো। আর তখন সোল ওকে বলতে লাগে, প্লিজ তুমি আমাকে একা ছেড়ে দাও আর আমাকে ভুলে যাও। দেন পরের দিন সঞ্জয় ইনহিয়কের কাছে আসলে ইনহিয়ক ওকে বলতে লাগে যে কয়েকদিন পরেই আমাদের ব্যান্ডের একটা পারফরমেন্স আছে, আর সেখানে কি আমরা তোমার লেখা গানটা ইউজ করতে পারি? আর এতে সঞ্জয় ওকে বলতে লাগে, কেন? তুমি তো সেদিন আমাকে বলেছিলে যে আমার গান নাকি একদমই ভালো হয়নি। তাছাড়া তুমি কি আমার লেখা গানটা অন্য কাউকে শুনিয়েছিলে? আর এর উত্তরে ইনহিয়ক ওকে জানায় যে কই না তো। অন্যদিকে আমরা দেখি সব পুলিশ অফিসাররা সোলের বলা সেই জায়গায় চলে আসে ট্যাক্সি ড্রাইভার কিমকে খোঁজার জন্য, কিন্তু এখানে এসে ওরা দেখতে পায় যে এই জায়গায় আগুন লেগে গিয়েছে। আর এখানে ট্যাক্সি ড্রাইভার কিম ওদেরকে দূর থেকে দেখে হাসতে থাকে। দেন পরের দিন সকালবেলা পুলিশ অফিসার সোলকে কল করে জানায় যে তুমি যেই জায়গায় আমাদেরকে যেতে বলেছিলে সেখানে আমরা গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমরা কিছুই পাইনি, কারণ সেই ওয়্যার হাউসে আগুন লেগে গিয়েছিল। আর এইসব শুনে সোল অনেক বেশি শকড হয়ে যায়। আর তারপরও তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলে সঞ্জয় সেখানে চলে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি ওই গানটার ব্যাপারে কি করে জানলে? এতে সোল বলে, তুমি কোন গানের কথা বলছো? আর তখন সঞ্জয় ওকে বলে যে আমি আমার লেখা ওই গানটার ব্যাপারে ইনহিয়ককে ছাড়া আর কাউকে জানাইনি। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখি সঞ্জয় যখন মাতাল সোলকে ওর পিঠে করে নিয়ে যাচ্ছিল, তখন সোল ওর লেখা সেই গানটা গুনগুন করে গাইছিল। আর ওর মুখ থেকে এই গানটা শুনে সঞ্জয় অনেক বেশি অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করে যে এই গানটা তুমি কোথায় শুনেছো? আর তখন সোল ওকে বলতে লাগে, আমাকে ফিরে যাওয়ার আগে সবকিছু ঠিক করে যেতেই হবে। এতে সঞ্জয় ওকে জিজ্ঞাসা করেছিল তুমি কোথায় ফিরে যাবে? আর এর উত্তরে সোল ওকে বলেছিল যে আমি আমার টাইমলাইন ফিউচারে ফিরে যাব। দেন আমরা বর্তমান সময়ে ফিরে আসি, আর এখানে আমরা দেখি সঞ্জয় সোলকে জিজ্ঞাসা করছে তুমি কে, আর তুমি কি সত্যিই ফিউচার থেকে এসেছো? আর ওর মুখ থেকে এমন কথা শুনে সোল তো অনেক বেশি শকড হয়ে যায়। দেন আমাদের আবারও ফ্ল্যাশব্যাকের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি সঞ্জয় যখন সোলকে পিঠে করে আনতে যাচ্ছিল, তখন ওদের দুজনের মধ্যে অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। আর এখানেই আমাদের এই ড্রামার 9th এপিসোড শেষ হয়ে যায়। 10th এপিসোডের শুরুতে আমরা দেখি সোল সঞ্জয়কে বলে দেয় যে আমি ফিউচার থেকে এসেছি, আর তোমার এই ঘড়িটাই আমাকে এখানে আসতে সাহায্য করেছে, কারণ এটা টাইম মেশিনের মতো কাজ করে। তখন সঞ্জয় জিজ্ঞাসা করে যে হঠাৎ করে আমার ঘড়িটা টাইম মেশিনে কেন বদলে গেল?
এতে সোল মনে মনে ভাবে হয়তো আগেরবার তুমি আমাকে বাঁচিয়েছিলে আর এইবার আমার তোমাকে বাঁচানোর পালা। দেন সোল বলে আমি তোমাকে ফিউচারের ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না, আর এটাই আমার লাস্ট সুযোগ, কারণ এবার আমি আর ফিউচারে ফিরে গেলে এখানে আর আসতে পারবো না। আর আমি এখানে এসেছি কারোর ভাগ্য বদলাতে, আর এই কারণেই আমি তোমার সাথে বেশি কথা বলতে চাই না। এতে সুঞ্জে বলে ও তার মানে এই কারণেই তুমি আমাকে দেখলেই পালিয়ে যাও, কিন্তু এবার থেকে এমনটা করার আর দরকার হবে না, কারণ আমি ইউএসএ চলে যাচ্ছি আমার শোল্ডারের ট্রিটমেন্ট করানোর জন্য। পরের দৃশ্যে আমরা দেখি সুঞ্জে ওর ঘড়িটা হাতে নিয়ে ভাবতে লাগে যে সত্যিই কি সোল ফিউচার থেকে এসেছে। আর এদিকে সোল মনে মনে বলতে লাগে সুঞ্জে ইউএস চলে গেলে ভালোই হবে, ওই ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে ওর আর কখনো দেখা হবে না এবং ওর কোনো বিপদও হবে না। অন্যদিকে ইনহিয়কদের ব্যান্ড সিলেকশনে সিলেক্ট হয়ে যায় আর এতে ওরা সবাই অনেক খুশি হয়। তখন বাকি মেম্বাররা ইনহিয়ককে বলতে লাগে তুমি তো সুঞ্জেকে না জানিয়েই ওর আর আমাদের পারফরমেন্সের ভিডিও পাঠিয়ে দিয়েছিলে, আর এবার যদি ও রাজি না হয় ভোকালিস্ট হিসেবে পারফর্ম করার জন্য তখন কি হবে। এতে ইনহিয়ক ওদের বলে যে করেই হোক ওকে আমাদের রাজি করাতে হবে। দেন পরের দিন ইনহিয়ক সুঞ্জেদের বাড়িতে আসে ওকে রাজি করানোর জন্য, আর এখানে আসলে ও দেখতে পায় সুঞ্জের বাবা আজ অনেক কিছু রান্না করেছে। তো সুঞ্জের বাবা এখানে সুঞ্জেকে বলতে লাগে তুমি নাকি ইউএসএ যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছো। আর এটা শুনে সুঞ্জে তো অনেক বেশি অবাক হয়ে যায়, আর তখন ওর বাবা ওকে বলে অ্যাকচুয়ালি সোল আমাকে বললো যে তুমি নাকি রাজি হয়ে গেছো ইউএসএ গিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য। তো এবার সুঞ্জে ওর বাবাকে কিছু বলতেই লাগে, কিন্তু ওর বাবা ওর কোনো কথা না শুনে এটা বলতে লাগে যে তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো, আর ওখানে গিয়ে ট্রিটমেন্ট করালেই তুমি ভালো হয়ে যাবে। এদিকে এসব শুনে ইনহিয়ক তো অনেক হতাশ হয়ে যায়, আর সুঞ্জেকে বলতে লাগে তুমি কিনা শেষমেশ সোলের জন্য ইউএসএ চলে যাচ্ছ। আর এইসব বলে অনেক রাগ করতে লাগে, ফলে সুঞ্জে ওকে জিজ্ঞাসা করে বসে যে আমি ইউএসএ চলে গেলে তোমার কিসের সমস্যা। তো ইনহিয়কের উত্তরে ওকে কিছুই বলতে পারে না। পরের দৃশ্যে আমরা দেখি ডিটেকটিভ সোলকে পুলিশ স্টেশনে ডেকে পাঠায়, আর তারপর ওকে কিছু ট্রাকের ফটো দেখিয়ে বলে এগুলোর মধ্যে কোনটার সঙ্গে ওই ক্রিমিনাল কিমের ট্রাকের মিল রয়েছে। তো সোলও তখন সেখানে থাকা একটা সাদা ট্রাককে উল্লেখ করে বলে যে এটার মতো দেখতে ছিল ওই ট্রাকটা। এরপর আমরা দেখি সোল ক্লাস করার জন্য ক্লাসরুমে এসেছে, আর এখানে সুঞ্জেও উপস্থিত ছিল, ফলে হিয়ঞ্জে ওকে জিজ্ঞাসা করতে লাগে সুঞ্জে কি তোমার জন্য এই ক্লাসে জয়েন করেছে। এতে সোল বলে ও আমার জন্য কেন এই ক্লাস জয়েন করতে যাবে, ও নিজেরই ফিল্ম আর মিউজিকের প্রতি অনেক বেশি ইন্টারেস্ট আছে। ইতিমধ্যে একটা মেয়ে সুঞ্জের পাশে এসে বসে পড়ে আর ওকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করতে লাগে, কিন্তু তারপরেও সুঞ্জে ওকে বেশি পাত্তা দেয় না। আর এদিকে সোল ওদেরকে এভাবে একসাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করতে লাগে। আর তারপর ক্লাস শেষ হলে ওরা একটা রেস্টুরেন্টে আসে খাওয়া দাওয়া করার জন্য, আর এখানে হিয়ঞ্জো সোলকে জিজ্ঞাসা করতে লাগে ইমগিউম কি এখনো ওর এক্স গার্লফ্রেন্ডের জন্য কান্নাকাটি করছে। এতে সোল বলে তোমার যখন আমার ভাইয়ের প্রতি এতই ইন্টারেস্ট তাহলে ওকে গিয়ে নিজেই জিজ্ঞাসা করে নিও। ইতিমধ্যে সুঞ্জে ওর ফ্রেন্ডদের সঙ্গে সেই একই রেস্টুরেন্টে এসে হাজির হয়, আর অন্যদিকে হিয়ঞ্জো অনেক বেশি ড্রিঙ্ক করে মাতাল হয়ে যায়। আর তখন সোল ব্যাগ থেকে টাকা বের করতে গেলে ওর ব্যাগে থাকা সব কয়েন নিচে পড়ে যায়, আর তারপর সোল সেই কয়েনগুলো তুলতে তুলতে নিজের অজান্তেই সঞ্জেদের টেবিলের তলায় চলে আসে। আর এখানে আসলে ও সেই মেয়েটার সঙ্গে সঞ্জয়কে দেখতে পায়, আর সেই মেয়েটা সঞ্জয়ের সঙ্গে ফ্লার্ট করেই যাচ্ছিল। এমনকি ওই মেয়েটা সঞ্জয়কে কিস করতেও যেতে লাগে, ফলে সোল ওর চোখ বন্ধ করে নেয়। আর ঠিক তখনই সঞ্জয়ের বাকি ফ্রেন্ডরাও এখানে চলে আসে, আর ওদের এভাবে দেখতে পেয়ে বলতে লাগে সরি আমরা তোমাদের দুজনকে ডিস্টার্ব করে দিলাম। আর সোলও এইসব কথা শুনতে পায়, আর ঠিক তখনই ওর ফোন বেজে ওঠে, ফলে ও কি করবে বুঝতে না পেরে সেখানে থাকা একটা ডাস্টবিন নিজের মাথায় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন হিয়ঞ্জো সোল সোল বলে চিৎকার করতে লাগে, আর সঞ্জয় যখন জানতে পারে ওটা সোল ছিল তখন ও পিছু পিছু দৌড়াতে লাগে, কিন্তু ও বাইরে এসে সোলকে দেখতে পায় না। আর ঠিক তখনই ওর একটা ফ্রেন্ড সেখানে চলে আসে, আর ওকে বলতে লাগে তোমাদের দুজনকে কিস করতে দেখে সোলের হয়তো অনেক খারাপ লেগেছে। এতে সঞ্জয় বলে কোন কিসের কথা বলছো, আমি তো কাউকে কিস করিনি। দেন আমাদের দেখানো হয় সে মেয়েটা সঞ্জয়কে কিস করতে গেলে সঞ্জয় সেই মেয়েটাকে আটকে দেয়। আর তারপর সঞ্জয় এখানে ওর ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতে লাগে কেন আমাদের দুজনকে কি দেখে মনে হচ্ছিল আমরা কিস করছিলাম। এতে ওর ফ্রেন্ড বলে হ্যাঁ আমাদের তো তাই মনে হলো, তাছাড়া সোল হয়তো অনেক কষ্ট পেয়েছে। এতে সঞ্জয় বলে কেন, ও কেন কষ্ট পেতে যাবে, ওর তো আমার ওপরে কোনো ইন্টারেস্টই নেই। এসব শুনে ওর ফ্রেন্ড বলে আমি তো জানতাম সোল তোমাকে লাইক করে, কারণ লাস্ট ইয়ার তোমার যখন শোল্ডারে চোট লেগেছিল তখনও অনেক বেশি কান্নাকাটি করছিল। পরের দৃশ্যে আমরা দেখি সোল আর সোলের ভাই নিজেদের মনের দুঃখে অনেক বেশি ড্রিঙ্ক করছে, আর এখানে সোল সঞ্জয়কে উদ্দেশ্য করে বলতে লাগে তুমি তোমার ফার্স্ট লাভকে ভুলে গিয়ে অন্য একটা মেয়েকে কিভাবে কিস করতে পারো। আর এদিকে ইমগিউম বলছে আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে এখনো ভুলতে পারছি না, আমি ওকে অনেক ভালোবাসি। দেন ও সোলকে বলে দেয় যে হিয়ঞ্জো ওকে কিস করেছে, আর ও এমনটা কি করে করতে পারে। এতে সোল বলে তুমি ওকে আটকাওনি কেন।
তোমার নিজেরও হয়তো ওর কেস ভালো লেগেছে। এতে ইমগিউম বলে সত্যি বলতে আমার খারাপও লাগেনি। দেন সোল চিৎকার করে বলতে লাগে তুমি অন্য মেয়ের সঙ্গে ভালো থাকলে আমারও কিছু যায় আসে না। আর তখন সঞ্জয় বাড়ি ফিরে যাচ্ছিল, ফলে ও এসব কথা শুনে নেয়। আর এদিকে সোল নিজের পা ছোড়াছুড়ি করতে লাগলে ওর জুতো নিচে পড়ে যায়। আর তারপর ও ছাদ থেকে নিচে তাকালে দেখতে পায় সঞ্জয়ের হাতে ওর জুতো। ফলে ও তাড়াতাড়ি করে নিচে নেমে আসে আর ওকে সরি বলতে লাগে। তো সঞ্জয় এখানে ওকে জিজ্ঞাসা করে যে রেস্টুরেন্টে ওটা তুমি ছিলে তাই না? সোল উত্তর দেয় কই না তো। আর তারপরে মুখ ফসকে বলে দেয় যে আমি তো তোমাদের কিস করতেও দেখিনি। এতে সঞ্জয় সব বুঝতে পেরে যায় আর বলে তার মানে ওইটা তুমিই ছিলে। আর এতে সোল অনেক বেশি এম্বারেস হয়ে যায়। আর তখন সঞ্জয় ওকে জিজ্ঞাসা করে আমি অন্য একটা মেয়েকে কিস করলেও তোমার কিছু যায় আসে না? সোল উত্তর দেয় না আমার কিছু যায় আসে না। এতে সঞ্জয় বলে আমি অনেক দূরে চলে গেলেও তোমার কিছু না। সোল এর উত্তরে ওকে কিছুই বলে না। ফলে সঞ্জয় ওকে বলে তুমি যেখান থেকেই আসো না কেন তুমি আমার কাছে সবসময় একই রকম থাকবে। আর সত্যি করে কি তুমি আমাকে এক মুহূর্তের জন্যও লাইক করোনি? এতে সোল মনে মনে বলে আমি তোমাকে লাইক করার ডিজার্ভ করি না। আর তারপরও বাড়িতে এসে অনেক কান্নাকাটি করতে লাগে। দেন আমরা দেখি তেসাং ওর বাবাকে ওনার জামা কাপড় দিতে এসে সোলের কিডন্যাপের কেসের ব্যাপারে জানতে পেরে অনেক অবাক হয়। আর এদিকে ইনহিয়ক ওর চুল কাটাতে আসে এই ভেবে যে ওর এরকম গেট আপ আর চোখের জল দেখে সঞ্জয়ের মন গলে যাবে এবং ও অডিশনে ওদের সঙ্গে পারফর্ম করার জন্য রাজি হয়ে যাবে। কিন্তু বাস্তবে ও যখন সঞ্জয়কে এইসব বলতে ওদের বাড়িতে আসে তখন সঞ্জয় নিজে থেকেই ওকে বলে বসে যে শুনলাম নেক্সট উইকে নাকি তোমাদের অডিশন আছে আর আমিও তোমাদের সঙ্গে পারফর্ম করতে রাজি আছি। আর ইনহিয়ক এসব শুনে অনেক অবাক হয় আর ভাবতে লাগে ও অকারণেই এরকম বিচ্ছিরি করে চুল কাটিয়ে এলো। পরের দিন তেসাং সোলের সঙ্গে দেখা করতে ওর কলেজে আসলে সবাই ভাবতে লাগে তেসাং হয়তো সোলের বয়ফ্রেন্ড। আর এদিকে সঞ্জয় ওদেরকে একসাথে দেখে অনেক জেলাস হয় আর ভাবতে লাগে ওরা হয়তো আবারও প্যাচ আপ করে নেবে। আর অন্যদিকে এরা একটা রেস্টুরেন্টে আসে আর এখানে তেসাং সোলকে ওর ব্যাগ ফেরত দেয় আর বলে আমার ব্যাগও আমাকে ফেরত দিয়ে দাও। এতে সোল বলে আমি কি সবসময় ওইসব নিয়ে ঘুরে বেড়াই নাকি যে চাইলেই ফেরত দিয়ে দেবো? তাছাড়া তুমি কি শুধুমাত্র এই কারণে আমার সঙ্গে দেখা করতে এসেছো? এতে তেসাং বলে অ্যাকচুয়ালি আমার তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল, কারণ আমি গতকাল তোমার কিডন্যাপের ব্যাপারে জানতে পেরেছি। এতে সোল বলে তার মানে তুমি ডিটেকটিভ কিমের ছেলে, আর তুমি কিন্তু আমার কিডন্যাপের ব্যাপারটা আর কাউকে জানিও না। এতে তেসাং বলে তুমি এত চিন্তা করো না, কারণ আমার বাবা অনেক ভালো একজন ডিটেকটিভ আর উনি অবশ্যই তোমাকে হেল্প করবে। তখন সোল বলে সত্যি বলতে আমি ফিউচার থেকে এসেছি আর প্লিজ তুমি তোমার বাবাকে এটা বলে দিও যে উনি যেন 2023 সালে আমাকে না প্রোটেক্ট করে সঞ্জয়কে প্রোটেক্ট করে। এতে তেসাং বলে কেন 2023 সালে কি হবে? সোল উত্তর দেয় আমি ডিটেলসে তোমাকে কিছু বলতে পারবো না। পরের দৃশ্যে আমরা এদেরকে দেখতে পাই এরা ওদের অডিশনের জন্য প্র্যাকটিস করছিল। আর এখানে সঞ্জয় ভাবতে লাগে যে সোল ওর লেখা গানটা কি করে জানতে পারলো, তাহলে কি ও সত্যিই ফিউচার থেকে এসেছে? আর তারপর ও আবার ইনহিয়ককে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো রকম ভাবে আমার লেখা গানটা সোলকে শুনিয়েছিলে? তো ইনহিয়কের উত্তরে ওকে বলে যে আমি এরকমটা কিছুই করিনি। দেন আমরা দেখি ডিটেকটিভ সহ সমস্ত পুলিশ অফিসাররা সোলের সেই কিডন্যাপের কেসের বিষয়ে একটা জায়গায় এসে ইনভেস্টিগেশন করছে। আর এদিকে সঞ্জয়ের বাবা ওকে কল করে জানায় যে ইউএসএ রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে ওদের অ্যাপয়েন্টমেন্ট ওরা অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে ওকে আর 2-1 দিনের মধ্যে ইউএসএ চলে যেতে হবে। আর এই ভেবেই সঞ্জয়ের অনেক বেশি মন খারাপ হয়ে যায়। আর ঠিক তখনই ও সোলের গ্র্যান্ডমার চিৎকার শুনতে পেয়ে সেই দিকে ছুটে যায়। এদিকে সোল বাড়ি ফিরে আসছিল আর ওর পিছু পিছু তেসাংও আসছিল। আর তেসাং এখানে ওকে জিজ্ঞাসা করতে লাগে 2023 সালে কি সঞ্জয়ের সঙ্গে কি কিছু হবে নাকি? এতে সোল বলে আমি তোমাকে সে বিষয়ে বলতে পারবো না। আর ঠিক তখনই ওর বাড়ি থেকে ওর কল আসলে ওরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে। আর এখানে আসলে সোল দেখতে পাই ওদের ডিভিডি শপের সিলিং ফেটে জল পড়ছে। আর তার চেয়ে বড় কথা সঞ্জয় গামলা হাতে সেই জল কালেক্ট করার জন্য দাঁড়িয়ে আছে। আর এটা দেখে সোল অনেক বেশি এম্বারেস হয়ে যায়। ফলে সোল ওর মাকে বলতে লাগে তুমি এসব কাজ করার জন্য কেন সঞ্জয়কে এখানে ডেকে এনেছো? আর তখন ওর গ্র্যান্ডমা ওকে বলতে লাগে যে তোমার মা ওকে ডাকেনি, বরং আমি ওকে ডেকে এনেছি আমাদের হেল্প করার জন্য। তো সোল এবার তাড়াতাড়ি করে সঞ্জয়ের কাছে আসে আর ওকে বলতে লাগে তুমি এটা আমাকে দিয়ে দাও, তোমাকে এসব করতে হবে না। আর এতে সঞ্জয় ওকে বলে যে আমি ঠিক আছি। আর সোলের এমন সব কাণ্ড কারখানা দেখে ওর মা ওকে বলতে লাগে আমি গামলা হাতে করে এত কষ্ট করে দাঁড়িয়ে আছি, তোমার আমার কষ্ট চোখে পড়ছে না আর তুমি ওকে হেল্প করতে গেছো? আর তখন তেসাং সোলের মায়ের হেল্প করার জন্য এগিয়ে আসে। আর এতে সোলের মা তেসাংয়ের অনেক প্রশংসা করতে লাগে আর বলতে লাগে যে তুমি আগে একবার যখন আমাদের বাড়িতে আগুন লেগে গিয়েছিল তখনও আমাদের হেল্প করতে এসেছিলে, অ্যাকচুয়ালি আমাদের যখনই বিপদ হয় তখনও তুমি আমাদের হেল্প করতে চলে আসো। আর তুমি সত্যিই অনেক ভালো একটা ছেলে। আর আমি এটাই বুঝতে পারি না যে আমার মেয়ে কেন তোমার সঙ্গে ব্রেকআপ করে নিল। আর এদিকে সোল ওর মায়ের এইসব কথা শুনে অনেক বেশি এম্বারেস হয়ে যায় এবং ওর মাকে চুপ করতে বলে, কিন্তু ওর মা তো ওর কোনো কথাই শোনে না।
অন্যদিকে সঞ্জয়ের এটা দেখে অনেক রাগ হচ্ছিল যে তখন থেকে সোলের মা তেসাংয়ের প্রশংসা করে যাচ্ছে। আর তার কিছুক্ষণ পর বাকিরা অন্য কাজের জন্য বাইরে গেলে এরা দুজনে সোলকে কেন্দ্র করে মারামারি শুরু করে দেয়। আর ওদের এই মারামারি করার চোটে ওপরে থাকা টিউবলাইটটা ভেঙে গিয়ে ঝুলতে থাকে। ইতিমধ্যে সোল এখানে চলে আসে আর দেখতে পাই ওরা দুজনে মারামারি করছে আর ওপর থেকে টিউবলাইট ঝুলছে আর একটু হলেই ওদের দুজনেরই শক লেগে যাবে। আর এই দেখে সোল তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে যায় ইলেকট্রিক শাটার নামানোর জন্য। আর এদিকে সোলের গ্র্যান্ডমা ওদের ওপরে চিৎকার করে বলতে লাগে তোমরা প্লিজ মারামারি থামাও। আর তারপরে ওদের দুজনের হুঁশ হয় যে ওদের মাথার ওপরে টিউবলাইট ঝুলছে আর একটু হলেই ওরা একেবারে শক লেগে একদম ওপরে চলে যাবে। আর ইতিমধ্যেই ওই টিউবলাইটটা ওদের গায়ের ওপরে পড়তে লাগে আর ঠিক তখনই সোল পাওয়ার কাট করে দেয়, ফলে ওরা দুজনেই বেঁচে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সোলের মা এদের দুজনকে ধন্যবাদ জানাই আজকে এত বড় হেল্প করার জন্য। আর সাথে এটাও বলতে লাগে যে তোমরা দুজনেই আজকে আমাদের বাড়ি থেকে খেয়েছেও। আর তখন তেসাং বলতে লাগে যে আমি পরে আবারও কোনো একদিন আসবো। তখন সোলের মা বলে আজকে তো অনেক বেশি রাত হয়ে গিয়েছে আর এখন বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে, তাহলে তুমি বাড়ি যাবে কিভাবে? এর চেয়ে বরং তুমি আজকে আমাদের বাড়িতেই থেকে যাও। আর এতে তেসাংও রাজি হয়ে যায়। আর ঠিক তখনই সঞ্জয় বলে বসে যে ওকে এখানে থাকতে হবে না, ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। আর ওর এমন কথা শুনে তেসাং আর সোল দুজনেই অনেক বেশি অবাক হয়ে যায়। আর সঞ্জয় হেসে হেসে বলতে লাগে যে আমরা দুজনে অনেক বেশি ক্লোজ। পরের দৃশ্যে আমরা দেখি তেসাং সঞ্জয়দের বাড়িতে এসে ওদের সোফায় এসে শুয়ে পড়েছে আর এখানে সঞ্জয় ওর সামনে হাঁ করে দাঁড়িয়ে থাকে। এতে তেসাং ওকে বলতে লাগে তুমি কি সারা রাত এভাবেই আমার সামনে দাঁড়িয়ে থাকবে? আর তোমার কি ভয় হচ্ছে যে আমি রাতের বেলা আবারও সোলদের বাড়ি ঘুমোতে চলে যাব? আর তুমি কি সত্যিই অন্ধ নাকি? আর তুমি নাকি সোলকে অনেক লাইক করো, আর ওকে যখন এতই লাইক করো তাহলে তুমি ওর ফিলিংসের ব্যাপারে কেন বুঝতে পারো না? আর আমি ভালো কথা বলছি যে তুমি আমার উপরে জেলাস হওয়া বন্ধ করে তুমি নিজেকে প্রোটেক্ট করো। আর ও যদি তোমাকে এতটাই ঘৃণা করতো তাহলে ও আমাকে কখনোই এসে বলতো না তোমাকে প্রোটেক্ট করার জন্য। আর ইতিমধ্যে তেসাং সঞ্জয়ের ফ্লাইটের টিকিট দেখতে পাই আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে এইসব কি, তুমি কি কোরিয়া ছেড়ে চলে যাচ্ছ? দেন আমরা দেখি সঞ্জয় ওর ফ্লাইটের টিকিটটা হাতে নিয়ে ভাবতে লাগে যে ও কি সত্যিই এখান থেকে ইউএসএ চলে যাবে নাকি এখানেই থাকবে। পরের দৃশ্যে আমরা দেখি এরা সবাই মিলে অডিশন দিতে এসছে আর এখানে ব্যান্ডের বাকি মেম্বাররা ইনহিয়ককে জিজ্ঞাসা করতে লাগে যে সঞ্জয় কখন আসবে। আর এর উত্তরে ইনহিয়ক ওদেরকে বলে যে একটু পরেই ও চলে আসবে। দেন আমরা দেখি সোলোর ভাইয়ের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য পিই ক্লাসে আসে আর এখানে আসলে ও জানতে পারে যে সঞ্জয় আজকে ইউএস চলে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখি সঞ্জয়ের বাবা সঞ্জয়কে এগিয়ে দিতে এসেছে ওর ফ্লাইটের জন্য। আর এদিকে অনেকক্ষণ হয়ে যায় আর তারপরেও সঞ্জয় আসে না, ফলে ব্যান্ডের বাকি মেম্বাররা ইনহিয়ককে জিজ্ঞাসা করতে লাগে যে সঞ্জয় কখন আসবে। আর তারপর ইনহিয়ক ওদের সত্যিটা বলে দেয় যে সঞ্জয় আজকে আসবে না, সো আমাদেরকেই পারফর্ম করতে হবে। আর তারপর ওরা অডিশন দেওয়ার জন্য ভেতরে ঢুকলে সেখানকার জাজেরা ওদেরকে জিজ্ঞাসা করতে লাগে যে তোমাদের ব্যান্ডের ভোকালিস্ট কোথায়? তখন ইনহিয়ক বলে দেয় যে আমি ভোকালিস্ট হিসেবে পারফর্ম করব। এরপর আমরা সোলকে দেখতে পাই ও এখানে বলতে লাগে যে তুমি ইউএসএ চলে গেলে আর এটাই তোমার জন্য সব থেকে ভালো হলো। আর আমরা একসাথে থাকতে পারি চাই না পারি তাতে আমার কোনো দুঃখ নেই, আর তুমি সুস্থভাবে বেঁচে থাকলেই আমি অনেক বেশি খুশি হব। আর এদিকে এরা সঞ্জয়কে ছাড়াই অডিশন দিয়ে কোয়ালিফাই হয়ে যায় আর এতে ওরা অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সোল একা একা বাড়ি ফিরে যাচ্ছে আর ঠিক তখনই ও রাস্তায় সেই সাদা ট্রাকটাকে দেখতে পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। ফলে ও দৌড়াতে লাগে আর ঠিক তখনই ও ওর সামনে সঞ্জয়কে দেখতে পেয়ে বলতে লাগে যে তুমি এখানে কি করছো, তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু সঞ্জয় এখান থেকে কোথাও যায় না আর ঠিক তখনই সেই সাদা ট্রাকটা ওদের পাশ কাটিয়ে এখান থেকে চলে যায়, ফলে সোল স্বস্তি ফিল করে। আর তারপর ও পড়ে যেতে লাগলে সঞ্জয় ওকে জড়িয়ে ধরে আর ওকে বলতে লাগে যে আমি সব কিছু বুঝতে পেরে গিয়েছি। আর তুমি যখন আমাকে এতই লাইক করো তাহলে কেন সবসময় তুমি আমাকে দূরে ঠেলে দাও? আর এইসব বলে ও সোলকে সেই ঘড়িটা দেখাতে লাগে, যে ঘড়িটা কিনা সোল সেই টাইম ক্যাপসুলের ভেতরে রেখেছিল। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয় যেখানে আমরা দেখি সঞ্জয় ওর ফ্লাইট না ধরে তেসাংয়ের বলা কথাগুলো ভাবতে লাগে। আর এই কথাগুলো ভেবেই ও সেখানে চলে যায় যেখানে কিনা ও আর সোল মিলে সেই টাইম ক্যাপসুলটা পুঁতেছিল। এবং এখানে এসে ও সে টাইম ক্যাপসুলটা বের করে ফেলে এবং তার ভেতরে থাকা সেই লেটারটাও পড়ে নেয়। এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি আর এখানে সঞ্জয় সোলকে বলতে লাগে যে 2023 সালে আমি মারা যাব তাই না? আর আমি যদি তোমাকে বাঁচাতে গিয়ে মারাও যাই তাতেও আমার কোনো দুঃখ থাকবে না। আর তুমি প্লিজ আজকের পর থেকে আমাকে দেখে পালানো বন্ধ করো, আর আমার প্রতি তোমার যে ফিলিংসটা রয়েছে সেটা তুমি আর লুকিয়ে রেখো না। আর এটা বলে ও সোলকে কিস করে দেয়। দেন আমাদের ফিউচারের একটা দৃশ্য দেখানো হয় যেখানে কিনা আগের নিউজে দেখানো হচ্ছিল যে সঞ্জয়ের ওপরে অ্যাটাক করা হয়েছে। আর এবার সেই নিউজটা বদলেই এটা দেখানো হচ্ছিল যে এক্লিপস ব্যান্ডের একটা নতুন অ্যালবাম রিলিজ হতে চলেছে।
আর এবার আমরা ব্যান্ডের বাকি 3জন মেম্বারকে দেখতে পাই, আর এখানে সঞ্জয় উপস্থিত ছিল না। আর এখানেই আমাদের এই ড্রামার 10th এপিসোড শেষ হয়ে যায়।